ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ঢাবি ও মেডিকেল কলেজে ক্লাস পরীক্ষা বন্ধ, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। যে বিল্ডিংটাতে থাকি ওখানে এমনিতেই ভবনটা খুবই দুর্বল, স্টুডেন্টরা প্যানিক। তো ওই সিচুয়েশনে আমার মনে হয় বন্ধ করে দেওয়াটা যৌক্তিক। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের নির্দেশ। আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে বিল্ডিং কোডটা যেন মেনে চলে। নির্বাচনের দিনে গণভোট সফল করতে আশাবাদী কমিশন, জানালেন ইসি সচিব। কমনওয়েলথের 56 দেশ থেকে সহযোগিতার আশ্বাস। যাচাই বাছাই শেষে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করবে এনসিপি। এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, অভিযোগ নাহিদের। আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সুষ্ঠু করতে সরকার ও কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সেনাবাহিনী, জানালেন সেনা প্রধান। গুমের 2 মামলার 13 সেনার বিরুদ্ধে চার্জ গঠন ডিসেম্বরে। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ। সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, তারাও এই মামলার আসামি। গুমের ব্যাপারে তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এবং 48 ঘন্টার জন্য তেল গ্যাস কূপ খনন স্থগিতের নির্দেশ পেট্রোবাংলার। নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং 48 থেকে 72 ঘন্টার জন্য নিষিদ্ধ। এবং তাইজুল ও মুরাদের ঘূর্ণিতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 2-0 ব্যবধানে সিরিজ জয়। ঢাকা টেস্টে 217 রানে হার সফরকারীদের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল। সংবাদ শিরোনামগুলো এবারে বিস্তারিত। ভূমিকম্প আতঙ্কে হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাকে স্বাগত জানালেও শিক্ষার্থীরা বলছেন এই তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে যাদের বাড়ি দূরে তারা ভোগান্তিতে পড়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে 4 দফা ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের সামনে দেখা গেল উদ্বিগ্ন শিক্ষার্থীরা হল ছাড়ছেন, বাড়ির পথ ধরছেন। সবসময় মনে হচ্ছে যে আমি কাঁপছি, বা যেখানে বসে আছি মনে হচ্ছে যে কাঁপছি, মানে এরকম আতঙ্কিত লাগছে। কালকে সারা রাত আমরা রুমের কেউই ঘুমাইতে পারি নাই আতঙ্কে। তো সকালবেলা ওঠার সাথে সাথে সবাই ব্যাগপত্র গুছায় এখন রুমে সবাই আমরা চলে যাচ্ছি আর কি। বাড়িতে যাওয়াটাই আমি এখন পরিবারের সঙ্গে থাকাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি। সন্তানদের বাড়ি ফিরিয়ে নিতে অনেক অভিভাবককেও দেখা গেল হলের গেটে। আমার বাড়ি কালিয়াকৈর গাজীপুরে, আমি আসছি সকালে এসে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত যে ভূমিকম্পগুলো এর আগে হয়েছে, কোনো ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্তু এর আগে বাংলাদেশের ভিতরে ছিল না, আর এটার কেন্দ্রস্থল হচ্ছে বাংলাদেশের ভিতরে এবং কি ঢাকার। ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আমি তো মনে করেন টিউশন করাই, আবার কোচিংও পড়াই, অনেকে পার্ট টাইম জব আছে, তো তাদের ক্ষেত্রে চলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। অনেকের প্যারা হচ্ছে, বিশেষ করে যারা উত্তরবঙ্গের ওই রংপুর বা পঞ্চগড়ের ওই দিকে থাকে তাদের টিকিট কাটা সমস্যা হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী বলছেন এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাচ্ছে ছুটির 15 দিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল, একাডেমিক ভবন সহ বিভিন্ন স্থাপনার পরীক্ষা নিরীক্ষা করা হবে। আপাতত 2 সপ্তাহের জন্য আমরা হলগুলো খালি করব এবং আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় রিপেয়ারের কাজে হাত দেব। যেহেতু হলগুলো খালি করতে হবে সেই জন্য আমরা সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে সকল পরীক্ষা এবং ক্লাস 2 সপ্তাহের জন্য বন্ধ থাকবে। আগামী 7 ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এসব কথা বলেছেন তিনি। আরও বলেন, মানুষের খোলা জায়গায় দাঁড়ানোর কথা থাকলেও রাজধানীতে মাঠ নেই, আর সেক্ষেত্রে রাজুকের নতুন করে পরিকল্পনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। 2009 সালের পর থেকে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো নবায়ন করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।
আমাদের সবাই যেসব বাড়ি ঘর তৈরি করি এগুলির সময় আমাদের একটু দেখতে হবে এই যে বিল্ডিং কোডটা যেন মেনে চলা হয়। বিল্ডিং কোড না মেনে চললে কিন্তু এই ভবিষ্যৎ আরো অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস হলো আমাদের জলাশয় টলাশয় ভরে ওখানে কিন্তু আমরা বিল্ডিং করে ফেলি, ওইগুলিও কিন্তু খুব একটা রিস্কি থাকে। লোকজন গিয়ে কোথায় দাঁড়াবে, ওরকম আমাদের দাঁড়ানোর মাঠও নেই অনেক জায়গায়। এই সবগুলির দিকে আমাদের ভবিষ্যতে যেসব রাজুক যেসব প্ল্যান পাস করবে সেসব এইগুলির দিকে খেয়াল রাখবে। যারা খাল নদী ধ্বংস করে সেই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এমন মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে বলেও তিনি অভিযোগ করেছেন। ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল্ডিং কোড কেউই মানে না বলে মন্তব্য করেছেন তিনি। এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে। এদের প্রবল প্রতাপ প্রতিপত্তিতে এদের ইয়েতে গিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস করা ছেলে গিয়ে চাকরির ধর্ণা দিচ্ছে। একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজনে প্রস্তুত রয়েছে ইসি। যদিও কমিশনের জন্য এটি চ্যালেঞ্জিং হবে বলে মনে করছে কমনওয়েলথ, এমনটি জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। জানিয়েছেন 56 দেশ থেকে সহযোগিতার আশ্বাস পেয়েছে ইসি। সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসি সচিব। জানান, কমিশন এসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে বলে আশাবাদী সংস্থাটি। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন সংস্থাটির প্রতিনিধি। রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে, এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ, কিন্তু ওনারা আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব। স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ, এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। অতীতে মিত্র থাকা দুটি রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে, আর তারা এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র লিপ্ত, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, এই দুটি দল ভাগ বাটোয়ারার ভিত্তিতে ভোট করতে চায়। রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই, বরং এনসিপি নেতা কর্মীদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থী ঠিক করায় নজর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এ লক্ষ্যে চলছে শাপলাকলি প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎকার। দলটি বলছে 300 আসনেই প্রার্থী দিতে চায় তারা। রবিবার রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন এনসিপি নেতারা। বলেন, পুরানো রাজনৈতিক দলগুলোর নেতারা মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। ভোটের মাঠে এনসিপি নেতাদের বাধা পেতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অনেক স্থানীয় পর্যায়ের নেতা কর্মী হয়তো কোনো একটা জেলায় 5 জন 10 জন দিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলাকলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি, ফলত আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেন, দুটি রাজনৈতিক দল ভাগ বাটোয়ারার মাধ্যমে নির্বাচন করতে চায়, যা এনসিপি মেনে নেবে না। যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগ বাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। ফলে এনসিপি এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দেবে না, বরং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিব। এনসিপির নীতি আদর্শের সঙ্গে কোনো দল একমত পোষণ করলে তাদের জন্য দরজা খোলা, জানান দলটি প্রধান নাহিদ ইসলাম। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সকালে মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর এ সময় বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সহ মোট ৬৪ সেনা সদস্যকে পদক দেওয়া হয়। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি, সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2টি মামলায় অভিযোগ গঠনের উপর শুনানির জন্য ৩ এবং ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ট্রাইব্যুনালের বিচারপতিদের আপত্তিকর ছবি ও মন্তব্য সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুমের মামলায় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়েছেন জেরাই খান পান্না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দেশে ঘটেছে একের পর এক গুম, খুন ও নির্যাতনের ঘটনা। রোববার সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গুমের 2 মামলার আসামি 13 সেনা কর্মকর্তাকে। তারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও র্যাবে দায়িত্ব পালনকালে গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। 13 সেনা কর্মকর্তার মধ্যে 3 জন ডিজিএফআই থাকাকালীন গুম করেছেন এবং 10 জন র্যাবে থাকাকালীন গুমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। তাদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজির হওয়ার আবেদনে বিচারপতি বলেন, আইন সবার জন্য সমান। এ মামলায় 13 জন পলাতক রয়েছেন। মোটা দাগে এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে আদালত তার কমেন্ট পাস করে এই ব্যাপারে কোনো আর আদেশ না দিয়ে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই তারিখ দুটোতে আসামিদের সশরীরে হাজির থাকতে হবে এবং সেই দিন অভিযোগ গঠনের উপরে শুনানি অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের পর ট্রাইব্যুনালের বিচারকদের বিকৃত ছবি, ব্যঙ্গাত্মক তথ্য ও আপত্তিকর মন্তব্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবী অসহযোগিতা ও বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে। এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষের রাষ্ট্র আইনজীবী নিয়োগ করেছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত হয়ে লড়বেন জেরাই খান পান্না। প্রসিকিউশন এসে বলল যে স্টেট ডিফেন্স হিসাবে আমার কোনো আপত্তি নাই। এছাড়া রবিবার আবু সাইদ ও চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ড্যাবের আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। বিশাল পরিবর্তন এসেছে, এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা, এটাকে বিএনপিকে ধারণ করতে হবে। যেটা তার গভর্নর সাহেব করেছেন, বিএনপি করেছে। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম এবং নরসিংদী এলাকায় সব ধরনের গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম 48 ঘন্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রো বাংলা থেকে পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন বাপেক্স জানিয়েছে, 2 দিনের মধ্যে 4টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভূস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময় ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
ফলে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, সেই ড্রিলিং কাজও 48 থেকে 72 ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদী জেলায় সব প্রকার ড্রিলিং কাজ 48 থেকে 72 জেলার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের প্রধান সমস্যা বন্যা এবং নদী ভাঙন। আর এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সুবিধা থেকে তারা এখনো বঞ্চিত রয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে তারা সেই প্রার্থীকেই ভোট দিতে চান যারা শুধুমাত্র প্রতিশ্রুতি নয় বরং সত্যিকার অর্থেই চরাঞ্চলের মানুষের জন্য কাজ করবেন। আর এছাড়াও চর মন্ত্রণালয় করার দাবিও জানিয়েছেন সুধীজনরা। হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মেইনল্যান্ড থেকে নদ নদী দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের চরাঞ্চল, যেখানে অধিকাংশ মানুষের দ্বীপাঞ্চলে বসবাস। এখানকার মানুষ প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে সর্বশান্ত হন, আবার নতুন কোনো জেগে ওঠা চরে জীবন শুরু করেন। বারবার ভাঙন কবলিত চরবাসীরা চান স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ বাসস্থান, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং কৃষিজাত পণ্য সঠিক মূল্যে বাজারজাত করতে পারবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। যে আমাদের চর অঞ্চল নিয়ে যে কাজ করবে, আমাদের সুযোগ সুবিধা দিবে, আমরা আশা করি তাদেরকেই আমরা ভোট দিতে যাব। ভোটের পরে আর তারা খোঁজ খবর নেয় না। তাদের যারা কর্মী সমর্থক আছে তাদের হয়তো বন্যার সময় কিছু তাদেরকে টুকিটাকিভাবে সহযোগিতা করে, কিন্তু দীর্ঘমেয়াদী যে কাজের একটা সুযোগ সৃষ্টি করা তারা কিন্তু করে না। এই যে বন্যা আসে কত জিনিসের সমস্যা পড়ে যায়, আমরা এই নিয়ে তো সহযোগিতা করতে হবে, তাছাড়া আমরা কাকে ভোট বাংলা দিই। যোগাযোগ প্রতিকূলতায় অনেক শিশু শহরে চিকিৎসা নিতে যাওয়ার সময় পথেই মৃত্যুবরণ করেন। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বাল্যবিবাহের শিকার হয় চরের কন্যা শিশুরা। আমাদের এই জায়গায় ঠিকমতো ডাক্তারও নাই কিংবা ধাত্রীও নাই সেরকম। আমরা যদি একটা অসুবিধা হয় আমরা যাওয়া লাগে কুড়িগ্রাম। এখানে হাই স্কুল নাই, খালি প্রাইমারি স্কুল আছে, সেই জন্য বাচ্চাদের আমরা প্রাইমারি স্কুল পাশ করার পরে বিয়ে বাধ্য হই। মেলা দূর থেকে পানি আনতে হয়, বাচ্চা আনতে আনতে গলা শুকিয়ে যায়, আমরা কোনো ব্যবস্থা করা হয় না। প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা আর খোঁজ নেন না, জানালেন এই জনপ্রতিনিধি। আমাদের যারা এমপি হয় বা যারা আজকে আমরা লক্ষ্য করি যে ঠিকই চর আসলে দুঃখ কষ্ট দেখে যায়, কিন্তু বাস্তবে যায় কোনো কাজ করে না। এইদিকে আমরা চরের মানুষের জন্য অনেক কথাই বলি আমরা, কিন্তু সেইখানে প্রশাসনও সেইভাবে চরের দিকে লক্ষ্য করে না। চরের মানুষের সমস্যাগুলো উত্তরণে দরকার আলাদা চর মন্ত্রণালয়, বলছে সুশীল সমাজ। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমাদের অবশ্যই চর মন্ত্রণালয়ের একটি করা দরকার, যারা এই সমস্যাগুলোর সমাধান করবে, বাস্তবসম্মত সমাধান করতে পারবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীতে প্রায় 4.5 শতাধিক চর ও দ্বীপচর রয়েছে। এসব চরাঞ্চলে প্রায় 5 থেকে 6 লাখ মানুষের বসবাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাতে রাজধানীর হোটেল রেডিসনে মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক। রেগুলেটরি ফেইলিয়ার, দুর্নীতি এবং দুঃশাসনের জন্য আর্থিক খাতে সুফল পাওয়া যায় না। ভালো করলে পুরস্কার এবং খারাপ করলে তিরস্কার করবে বাংলাদেশ ব্যাংক, এমনটিও জানিয়েছেন তিনি। আর এ সময় তিনি বলেন, আগামী দিনে টিকে থাকতে ডিজিটাল লেনদেনের কোনো বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আর্থিক খাতে সচ্ছলতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট খুবই হতাশাব্যঞ্জক। এখানে গভর্নমেন্ট আছে, এখানে সেখানে আমাদের রেগুলেটরি অনেক রেস্ট্রিকশনস আছে, যেগুলো
সিস্টেমে ডেভেলপমেন্ট আমরা সেই রেগুলেটরি যে হিন্ড্রেন্সগুলো আছে সেগুলোকে দূর করার জন্য চেষ্টা করব। আজ থেকে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বদল এবং অটোমেটেড চালান সহ সরাসরি গ্রাহক সেবা বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একযোগে মতিঝিল সহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বলা হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এই ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে। ইউক্রেন যুদ্ধ থামাতে নিজের দেয়া শান্তি প্রস্তাবটি চূড়ান্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন তিনি। তবে যেভাবেই হোক এই যুদ্ধ থামাতে হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত হলেই কেবল প্রকৃত শান্তি সম্ভব। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তির উপর জোর দিয়েছেন, যা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতে এখন সবার মনোযোগ জেনেভার বৈঠকের দিকে, যেখানে এই শান্তি পরিকল্পনা নিয়ে অগ্রগতির আশা করা হচ্ছে। ব্রাজিলের বেলেমে বিশ্ব নেতাদের মিলন মেলা শেষ পর্যন্ত পরিণত হয়েছে ধনী দেশগুলোর স্বার্থ রক্ষার মঞ্চে। জলবায়ু সম্মেলনে আসেনি তেল গ্যাস ব্যবহার বন্ধের সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্বের চরম উদাসীনতা আবারও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে এই আয়োজনে। পৃথিবী বাঁচানোর আর্তনাদ চাপা পড়ে গেল তেল গ্যাস রাজনীতির আড়ালে। এবারের জলবায়ু সম্মেলন প্রমাণ করল, পৃথিবী বাঁচাতে নয় বরং নিজেদের অর্থনীতি বাঁচাতেই বেশি ব্যস্ত ক্ষমতাধর রাষ্ট্রগুলো। মতিরাও নামের যে চুক্তি হয়েছে তাতে জীবাশ্ম জ্বালানি বর্জনের কোনো বাধ্যবাধকতা নেই। উল্টো কার্বন নিঃসরণ কমানোর দায় সুকৌশলে এড়িয়ে গেছে প্রধান দূষণকারী দেশগুলো। ভেন্যুর অব্যবস্থাপনা আর অগ্নিকাণ্ডের মতোই বিশৃঙ্খল ছিল আলোচনা টেবিলও। ফলে চূড়ান্ত এই সমঝোতাকে অকার্যকর ও অসামঞ্জস্যপূর্ণ দলিল হিসেবেই দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। মহাসম্মেলনের ফলাফলে খুব কম দেশই সন্তুষ্ট হতে পেরেছে। জীবাশ্ম জ্বালানি কমানোর বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকাটা চরম হতাশাজনক, যা এই পুরো আয়োজনকেই প্রশ্নবিদ্ধ করেছে। আয়োজক ব্রাজিলের আমাজনে তেল উত্তোলনের পরিকল্পনা ছিল সম্মেলনের নৈতিক পরাজয়। শেষ পর্যন্ত দরিদ্র দেশগুলো কিছু অর্থ সহায়তার প্রতিশ্রুতি পেলেও জলবায়ু সুবিচারের সপ্তভঙ্গ আর অস্তিত্বের সংকট নিয়েই তাদের ফিরতে হলো শূন্য হাতে। নিবির আমিন, নিউজ 24। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে 217 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া 509 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আইরিশদের ইনিংস থামে মাত্র 291 রানে। 6 উইকেটে 176 রান দিয়ে দিন শুরু করে আইরিশরা। স্কোরবোর্ডে 189 রান উঠতেই বিদায় নেন অ্যান্ডি ম্যাকব্রেন। তাকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারে 250 উইকেটে ল্যান্ডমার্ক স্পর্শ করেন তাইজুল ইসলাম। দলের রান যখন 237, তখন ফিরেছেন জর্জেন নেইল। শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস থামে 291 রানে। কার্টিস কাম্পার অপরাজিত থাকেন 71 রানে। তাইজুল ও হাসান মুরাদ নেন 4টি করে উইকেট। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে 476 রান, জবাবে সফরকারীদের ইনিংস থামে 265 রানে। দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 297 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড ওপেনার বল বার্নিকে ফিরিয়ে সাকিবকে টপকে টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট এখন তাইজুল ইসলামের। তাইজুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেসবুক পোস্টে লিখেছেন, অভিনন্দন তাইজুল, যখন তুমি ক্যারিয়ার শেষ করবে তোমার নামের পাশে 400 উইকেট যেন দেখতে পারি, শুভকামনা। সংবাদের এখনকার আয়োজনে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।